কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য নয় এটি। এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে এবং কুপিয়ে লুট করে নেয় সব। রবিবার বনশ্রীর এই ঘটনায় আবারও আলোচনায় ছিনতাই। একই রাতে ৩ নারীর সাথে ছিনতাইয়ের ঘটনা মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। এর আগে গত বুধবার মগবাজার এলাকায় রিকশা থামিয়ে প্রকাশ্যেই ছিনতাই করা হয়। শত মানুষের সামনে কুপিয়ে রিকশা আরোহীর উপর সন্ত্রাসী হামলার মতো ঘটনাও ঘটেছে। শুধু রাজধানীতেই নয়, সারা দেশের অপরাধের চিত্র প্রায় একই। গত ১৭ ফেব্রুয়ারি রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি হয়। ২ নারী যাত্রীকে শ্লীলতাহানিও করে ডাকাতরা। গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার এত আয়োজন থাকার পরেও কেন অনিরাপদ সাধারণ মানুষ? ৩ জন লোক ছিল, আমার পকেট হাত দিয়েছে, আমার টাকা নিয়ে গেছে আর সাবাটে দিয়ে আমার বাড়ি মারছে। এই গাড়ি থেকে প্যাসেঞ্জারের কাছ দিয়ে মোবাইল টোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়। পুলিশ সদর দপ্তরের এক তথ্য বলছে, শুধু রাজধানীতে গেল ৬ মাসে খুন করা হয়েছে ২৪০টির বেশি। চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটেছে ৭৫০টির বেশি। আর চলতি মাসে রাজধানীতে ৮টি ডাকাতি, ৫৪টি ছিনতাই, ৩৬টি খুনের ঘটনা ঘটেছে। আর সারা দেশে গত ৬ মাসে ১,৮৬৯টি খুন হয়েছে। চুরি, ডাকাতি ও ছিনতাই হয়েছে ৫,০৯৭টি। পুলিশ বলছে, অপরাধী গ্রেপ্তারের নতুন নতুন কৌশলে অভিযান অব্যাহত আছে। প্রতিনিয়তই আমরা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং ব্লক রেড পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে চিহ্নিত অপরাধী যারা আছে, অভ্যাসগত অপরাধী যারা আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে অপরাধের মাত্রাটাকে একেবারে কমিয়ে নিয়ে আসা এবং অপরাধীদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। সেই জন্য আমরা কাজ করছি। সেটি শুধুমাত্র আসলে ঢাকা কেন্দ্রিক নয়, সারা দেশেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কেন সক্রিয় হতে পারছে না তা পুলিশকে পরিষ্কার করে বলতে হবে, মন্তব্য অপরাধ বিশেষজ্ঞদের। আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত অপরাধীদের থেকে ন্যূনতম এক ধাপ এগিয়ে থাকতে না পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে, অপরাধীদের নিয়ন্ত্রণ করার প্রশ্নে, ততক্ষণ পর্যন্ত অপরাধীদেরই জয় জয়কার হবে, অপরাধীদেরই দৌরত্ব থাকবে। এখন আমরা চারপাশে তাকালে সেটিই দেখছি। অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করেন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দায়ভার উপদেষ্টা যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে। পরিস্থিতি উত্তরণের এমন আশ্বাসে অপরাধ কমবে কতটা নিরাপদ হবে জনপদ, সেই অপেক্ষায় দেশবাসী। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি। এদিকে শুক্রবার রাতে ২ উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, যার নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যেখানে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে, সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন। এই রাজনৈতিক সংস্কৃতি আছে এবং ডেমোক্রেসির চর্চা সেটা যাতে ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যাতে নতুন নেতৃত্ব এবং একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব। সবকিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এমন আভাস দেন তিনি। আগামীকাল কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে, আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসবো।
উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গৃহস্থালির জ্বালানিতে এখন ভরসার নাম এলপিজি। নগরের গণ্ডি পেরিয়ে গ্রামেও এর চাহিদা এখন সময়ের দাবি মেটাচ্ছে। কিন্তু ব্যবহারকারীর অসচেতনতায় বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার যে কারণেই হোক না কেন এখন অহরহই ঘটছে এর বিস্ফোরণ, আর প্রাণ হারাচ্ছে মানুষ, আহত হয়ে বয়ে বেড়াচ্ছে দুর্বিষহ জীবন। গ্যাসটা সারা রুমের ভিতরে আপনার ছড়াইছিল, কিন্তু আগুন পাওয়ার পাইছে আর সাথে সাথে পুরো আপনার ওই রুমটা বাস্ট হয়ে গেছে। সিলিন্ডারের বোতলের ভিতরে যদি ডেট দেওয়া হয় সরকার থেকে, তো মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু যে ডেটগুলো দেওয়া হয় আমাদের মতো সাধারণ নাগরিক এই ডেটগুলো বোঝে না। সিলিন্ডার বিস্ফোরণে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার পথে বসেছে এমন ঘটনাও আছে। বাড়ি ঘরে যাই ছিল এটা কিচ্ছু নাই, সবই পুরা শেষ হয়ে গেছে এবং 2 জন মারাও গেছে। সংসার আসছিল, তাহলে ছেলে মরে গেলে আঙ্গুর কি হিসেব কোনো সংসার চলে, আঙ্গুর খুব কষ্ট। কেউ গদি চাল দেয়, কেউ এখন কাপড় দেয়, কেউ একটু ছায়া দেয়, আঙ্গুর এরকম পরিস্থিতি। ফায়ার সার্ভিসের তথ্য বলছে 2024 সালেই 748টি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে 704টি ছিল গ্যাস লিকেজ থেকে। বাকি 44টি ঘটনা বিস্ফোরণের, যেখানে প্রাণ গেছে 8 জনের, আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আহত 53 জন। গ্যাসের লাইন ছুটে আমরা দেখার মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার পোলাপান জায়গায় জায়গায় পুড়ে গেছে, তারা এসে নিয়ে গেল, গাড়ি দিয়ে নিয়ে গেল। তারপর আমরা হাসপাতালে গেছি, সদর হাসপাতালে গেছি। আমরা চামড়া টাইনা তুলছে, এ সময় অনেক কষ্ট হয়েছে, রক্ত বের হয়েছে, গোসারণে ডোর হয়ে গেছিল, হচ্ছে আটকান গেছিল, দেখা রক্ত বের হয়েছে। ডাক্তাররা কইছে যে চামড়া লাগানোর জন্য, যে শরীর থেকে চামড়া লাগানোর জন্য। বিশ্লেষকরা মনে করেন সিলিন্ডার থেকে চুলায় ব্যবহৃত পাইপলাইনের ত্রুটি মূলত দুর্ঘটনার কারণ। আছে পুরনো সিলিন্ডারগুলোর ব্যবহারের ঝুঁকিও। সিলিন্ডার থেকে পাইপলাইন পর্যন্ত আসা এই জয়েনিংটা খুব বেশি ভাইটাল, ইম্পর্টেন্ট। এখান থেকে গ্যাস লিক করতে পারে, পাইপলাইনের মাধ্যমে বার্নার পর্যন্ত গ্যাস যাবে। বার্নারে সাপ্লাই দেওয়ার সময় হয়তো বার্নার অফ করলো, বাট ওই যে জায়গায় বার্নারে সাপ্লাই দিচ্ছে ওই সমস্ত জায়গা থেকেও কিছু লিকেজ হতে পারে। বেসরকারি এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীদের সংগঠনের তথ্য মতে দেশে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 কোটি, যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর দুর্ঘটনাজনিত ঝুঁকিও। সঠিক তদারকি না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। স্নায়ুতন্ত্রের ব্যাধি জিবিএস আক্রান্ত হয়ে 2013 সাল থেকে গৃহবন্দী চট্টগ্রামের বাকুলিয়া এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন কায়সার। কিন্তু 2017 সালে পাহাড় ধসে এক নারীর মৃত্যুর ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে করা মামলার আসামি তিনি। বলখালীর বাসিন্দা আবুল মনসুরের এই মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ আসামি আরও 278 জন। কায়সারের অভিযোগ তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে। মামলায় অভিযোগ করছে আমি সেখানে ছিলাম, আমি মারামারি করছি, কিন্তু মারামারি করার জন্য মনে করেন আমার শারীরিক এই ফিটনেস ওটাও তো নাই। বলছিল যে অমুকের সাথে যোগাযোগ করলে যে উনি মিটমাট করে দিবে। 2024 সালের 21শে এপ্রিল একই উপজেলার ইসলামপুরে ইটভাটায় খেলতে গিয়ে এসকেভেটরের আঘাতে মারা যায় 10 বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাত। পুলিশ কারোর দায় না পেলেও মাটি কাটা নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে ইয়াসিনের মৃত্যুর অভিযোগে গেল বছরের সেপ্টেম্বরে মামলা করেন শিশুর বাবা জালাল আহমদ। আসামি ওই উপজেলা সহ রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ির অনেকে। ঢালাও মামলা ও আসামি করা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন জালাল। দাবি করেন মাইকেল ও ইকবাল নামের 2 জন তাকে বিভিন্ন জনের নাম জড়াতে জোর করেছেন। যারাদেরকে আমি চিনি না, এই নামগুলো কারা করতে গিয়ে দিছে সেটাও আমি জানি না। স্থানীয় বিএনপি যেগুলো বলতেছে এরা হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ 1 নম্বর দালাল। এদিকে যুবলীগ কর্মী কফিল পুলিশের খাতায় যিনি ছিনতাইকারী, এছাড়া তার বিরুদ্ধে আছে অন্তত 8টি মামলা। জুলাই অভ্যুত্থানে যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের নির্দেশে ছাত্রদের উপর হামলার ঘটনায় এক মামলায় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও 278 জন সহ আসামি কফিল। কিন্তু তিনি নিজেই হামলা ও পরিকল্পনার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 178 জনের বিরুদ্ধে মামলা করেছেন। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করায় আসামি করেছেন পুলিশের 26 কর্মকর্তাকেও। 5ই আগস্টের পরে অনেকগুলো মামলা দেখলাম যে
একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন মানুষকে ফায়দা লোটার জন্য মিথ্যাভাবে মামলা সম্পৃক্ত করেছেন। এটা আমি মনে করি যে এটা খুবই গর্হিত কাজ। এছাড়া বেসরকারি চাকরিজীবী বাকলিয়ার রিয়াদ ইখতেকারের সাথে 2022 সালে উপজেলা বিএনপির নেতার মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিচ্ছেদ হয় গত 28 জানুয়ারি। 5 আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে 4টি। বাদীর দাবি, মামলা হয়েছে সিনিয়র নেতাদের পরামর্শে। ইন্ধন ছিল সাবেক শ্বশুরের, যদিও তিনি বলছেন রিয়াদ ইখতেকার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যে কোনো অ্যাঙ্গেলে করছে, নিজে করি নেই, বিস্তারিত যেহেতু পার্টি করি সেই হিসেবে তো বিস্তারিত কিছু বলা যায় না। উপরের নেতা আছে না, সেটা বাড়ি হচ্ছে বদলিয়ে এমনি ছাত্রলীগের রাজনীতিটা জড়িত ছিল। মনে হচ্ছে যে মেয়ে জামাতা এই কারণে এটা করা হয়েছে, বেচালি করা হয়েছে, এটা কিন্তু আদৌ সত্য নয়। মামলাগুলো সব তৈরির মামলা ছিল, আসলে ফাঁসাইয়ের পরে যেগুলো আর কি। পুলিশ বলছে এসব মামলার তদন্ত হবে কয়েক ধাপে। আপনি এজাহার দিবেন, সেক্ষেত্রে থানার অফিসার্স ইনচার্জ যিনি আছেন তিনি যাচাই বাছাই করবেন যে সেটা সঠিক বা সেটা আমলযোগ্য অপরাধ কিনা। যদি সেটা সঠিক হয় তিনি মামলা রেকর্ড করবেন, রেকর্ড করে তখন তার পক্ষ থেকে থানার যে কোনো অফিসার এটা তদন্ত করবেন। তদন্ত শেষ যখন করা হবে তখন কিন্তু যখন পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে তখন এটা অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরপরাধ ও ঘটনায় সম্পৃক্ত না এমন কাউকে আসামি করায় মামলা গ্রহণযোগ্যতা হারানোর পাশাপাশি পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। কারণ আমরা তো আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রকৃতি যেন সেজেছে তার নিজস্ব মহিমায়। তাল মিলিয়ে বাদ যায়নি আমের গাছগুলো, নিজেকে উজাড় করে মেলে ধরেছে সৌন্দর্য। ঘ্রাণে বিমোহিত চারপাশ। চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি বাগান যেন আলোকিত উজ্জ্বল সোনালী আলোয়। ছোট বড় সব গাছই এবার ছেয়ে গেছে মুকুলে মুকুলে। সঠিক পরিচর্যা আর আবহাওয়া ভালো থাকলে কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম। সব মিলিয়ে এবার টোটাল চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি 70%, 70-80% হয়তো মুকুল হতে পারে। প্রতিটা গাছে মুকুলের অবস্থা ভালো। এখন আবহাওয়া যদি সঠিক ভালো থাকে তাহলে মোটামুটি ভালো ফলন আশা করা যায়। কীটনাশকের দামটাও যদি সেভাবে কমানো যায় সেক্ষেত্রে আমাদের কৃষকদের জন্য হচ্ছে যে এটা একটু বেশি কার্যকরী হবে। গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবছরে গত বছরের তুলনায় আমের মুকুল বেশি আসছে এবং আসার পার্সেন্টেজটাও বেশি। যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয় তাহলে যে পরিমাণ মুকুল আসছে নিঃসন্দেহে গত বছরের তুলনায় আমের উৎপাদন অনেক বেশি হবে। এদিকে চুয়াডাঙ্গার 4 উপজেলায় আম গাছগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে। বাঁধভাঙা মুকুলে খুশি আম চাষিরা। এখন চলছে পরিচর্যা। প্রকৃতি ও আবহাওয়া ঠিক থাকলে এবার যথেষ্ট ফলনের আশা চাষিদের। এই বছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, এটা আমরা এখন স্প্রে করছি। এই বছর মানে আবহাওয়া যথেষ্ট ভালো আছে এবং মুকুলের অবস্থাও অনেক ভালো। আশা করা যায় ঝড়ঝাপটা যদি না হয় দ্বিগুণ আম হবে। এবার বিষ ও ফরমালিন মুক্ত আমের স্বাদ গ্রহণ করতে চায় ক্রেতারা। পরিপূর্ণ হওয়ার পরে যেন আমগুলো তোলার ব্যবস্থা করে বাজারে আনা হয় যাতে ভালো আম পায়, এতে চাষিরাও লাভবান হবে, ভোক্তারাও ভালো আম খেতে পারবে। চুয়াডাঙ্গার যে আম চাষিরা আছেন এবং এলাকার মানুষ যারা আছেন যাতে করে বিষমুক্ত আম উৎপাদন করতে পারে সেদিকে একটু আপনারা দৃষ্টি রাখবেন। চাষিদের সর্বোচ্চ সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে কৃষকেরা যদি এই সকল ব্যাগ সংগ্রহ করে তারা ব্যাগিং পদ্ধতিতে আমগুলো আবাদ করে তাহলে একদিকে যেমন আমের কালারটি খুবই চমৎকার আসে, এটার পাশাপাশি আমরা বিষমুক্ত ফলও খেতে পারি। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর ও চুয়াডাঙ্গায় 23,000 হেক্টর জমিতে আম উৎপাদিত হবে। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি অবসরে যান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ অধ্যক্ষ। শূন্যতা পূরণে কলেজ কর্তৃপক্ষ জুনিয়র প্রভাষক শামীমা সুলতানাকে দায়িত্ব দেয়। এরপরই সৃষ্টি হয় অচল অবস্থা। নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজ গেটে তালা দেওয়া হয়। অধ্যক্ষ কক্ষ বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীরা। দাবি না মানলে হুমকি দেওয়া হয় কঠোর আন্দোলনের। আমরা চাই যে আর কোনো বৈষম্য না হোক। যে প্রিন্সিপাল ছিলেন মানে আমরা চাই তার মতোই একজন আসুক। বৈষম্যবিহীন বাংলাদেশে নীতিমালায় যেভাবে আমাদের প্রিন্সিপাল হওয়ার কথা জ্যেষ্ঠতা অনুযায়ী আমরা তাকে প্রিন্সিপাল চাচ্ছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে, এমন দাবি জানিয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ভারপ্রাপ্ত নিয়োগে দেখা যাচ্ছে যে বিধি বহির্ভূতভাবে 1 নম্বরকে বাদ দিয়ে 2 নম্বর যে আছে তাকে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে নীতিমালাতেই আছে যেখানে স্নাতকোত্তর ডিগ্রি
3 বছরের সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা এবং 12 বছরের চাকরি, যেটাও আমার আছে, তাহলে কোন দিক থেকে আমাকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হলো? এদিকে কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বলছেন, গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব হস্তান্তর করা হবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে। কলেজের সিনিয়র লেকচারার, প্রিন্সিপালের দায়িত্ব ওই সিদ্ধান্তকে কার্যকরী করা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তি দায়িত্ব পাবেন, জানালেন জেলা প্রশাসক। বিদ্যমান নীতিমালা অনুযায়ী যে অধ্যক্ষের পদ যদি কোনো কারণে শূন্য হয়, সেই ক্ষেত্রে যিনি জ্যেষ্ঠ থাকবেন, প্রভাষক থাকবেন, তাকে গভর্নিং বোর্ডের দায়িত্ব দিবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা জেলার শিক্ষানুরাগীদের। ডিভিসি নিউজ ডেস্ক।